আজ আরামবাগের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বললেন সেদিকে একটু নজর রাখুন। তার সরকারের বিরুদ্ধে বারবার তৃণমূলের তোলা বঞ্চনার যে অভিযোগ, সে অভিযোগ সম্পর্কেও মন খুলে জবাব দিলেন। তবে সবার আগে শুরু করলেন আরামবাগের সভায় আজ সন্দেশখালি প্রসঙ্গ। আর শুরু করে সন্দেশখালিকে সন্দেশখালিতেই আটকে রাখলেন না, গোটা দেশ মর্মাহত বলার সঙ্গে সঙ্গেই নরেন্দ্র মোদীকে কোথাও বুঝিয়ে দিতে চাইলেন দেশের ভোট আসছে, দেশের কাছে মুখ পুড়িয়েছে তৃণমূল, তাই দেশের মানুষ আর রাজ্যের মানুষ একসঙ্গে কার্যত গণভোট দেবে তৃণমূলের বিরুদ্ধে। কথা বলবো, আমার সঙ্গে যে অতিথিরা রয়েছেন একে একে আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। আমার একদম ডান দিক থেকে রয়েছেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, বিজেপির মুখপাত্র। তার ঠিক পরেই রয়েছেন সজল ঘোষ, আমার ঠিক পাশেই বিজেপির অপর মুখপাত্র। আমার ঠিক বাঁদিকে রয়েছেন শতরূপ ঘোষ, সিপিআইএম নেতা। আমার সঙ্গে রয়েছেন বিমল, আমার সঙ্গে একেবারে বাঁদিকে রয়েছেন মণিশঙ্কর চট্টোপাধ্যায়, বিশিষ্ট আইনজীবী এবং তৃণমূল কংগ্রেস সমর্থক মণিশঙ্কর বাবু। এবং আমার সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন কিছুক্ষণের মধ্যেই নির্মাল্য মুখোপাধ্যায়, বর্ষিয়ান সাংবাদিক। আমি শুরু করি মণিশঙ্কর বাবু আপনার কাছ থেকে। সন্দেশখালি একেবারে লেটেস্ট, কিন্তু এ রাজ্যের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চনার কথা একই রকমভাবে শুনে আসছে তৃণমূল কংগ্রেসের মুখে। এমনকি এই সন্দেশখালি ঘটনা সামনে আসার পরও বঞ্চনার নাটক, টাকা পাচ্ছি না, টাকা দিচ্ছে না, এইসব বলে হরতাল, ধর্ণা ইত্যাদির চেষ্টা হয়েছে। সবটাই কি আজকে এই চ্যালেঞ্জের পর চুপসে যাবে মণিশঙ্কর বাবু? নরেন্দ্র মোদী গণভোট চাইছে। আমার হাই সেকেন্ডারিতে পলিটিক্যাল সায়েন্স ছিল, ওখানে একটা চ্যাপ্টার ছিল এই পলিটিক্স নিয়ে, একটা চ্যাপ্টার আছে সেখানটাতে দেখছিলাম যে কোনো পলিটিক্যাল পার্টির নেতারা বক্তৃতা দেয়, সেটা মন দিয়ে শোনেন যারা, হ্যাঁ, সেটার একটা যখন ফিরে যায় তখন তাদের মধ্যে একটা জনমত গঠন হয় যে আমি কী শুনলাম, কি বললো, তার উপর ডিপেন্ড করে যে কাকে ভোট দেবো। আমি মনে করি একটা পলিটিক্যাল পার্টি, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক, যখন উনি তো নেতা হিসেবেও বলে, মানে বক্তৃতা দেওয়ার অধিকার আছে, শুধু প্রধানমন্ত্রী হিসেবে নয়, সেখানটাতে তাহলে একজনকে ভোট দেবেন মানুষ কি দেখে? দেশের উন্নতি দেখে, মানুষের উন্নতি দেখে, তাদের সামাজিক অবস্থার কতটা উন্নতি হয়েছে সেটা দেখে। আমাদের এখন উন্নতি বলতে উনি কি বলবেন যে আমি কি করেছি? উন্নতি বলতে উনি দেখাবেন আমি লিবার্টি অফ ওই স্ট্যাচু করেছি, ইউনিটি অফ স্ট্যাচু করেছি বল্লভভাই প্যাটেলের। উনি উন্নতি বলতে রাম মন্দির করেছেন, এইসব দেখাবেন। উনি এইখানে আবার কোনো একটা মন্দির করতে চাইবেন, সেটা দেখবেন। কোনো মসজিদ ভেঙে দেবেন, সেটা দেখাবেন। কে কি খাবে, কে কি খাবে না, সেই রকম একটা উন্নতি করেছেন, সিলেক্টিভ কোনো আইটেম করে দেবেন। আজকে ধরুন কংগ্রেসের লোক থাকলে তারা বলতেন যে ধরুন ওই প্রধানমন্ত্রী আবাস যোজনা, এটা কংগ্রেসের আমলের তৈরি। একটা আবাস দেখাতে পারবেন? কেন্দ্রীয় সরকারে যেই ছিলেন, কংগ্রেস থাকুক যেই থাকুক, যারা এটা করেছেন, ভালো কথা করেছেন, তার ইমপ্লিমেন্টেশন কোথায়? একটা দেখাতে পারবেন না। এখানে শতরূপরা আছে, তারা বলবে 100 দিনের কাজ আমরা যখন ছিলাম সরকারে আমরা তখন করেছিলাম। আপনি দেখাতে পারবেন যে 100 দিনের কাজে কেন্দ্রীয় সরকারে যারা ছিল এর আগে, তারা কখনো এই কাজগুলোর জন্য মানুষ টাকা পেয়েছে দলে দলে, বা এখন যে মানুষ টাকা পাচ্ছে না সেটাও এরম কাউকে দেখা যেত না যারা এই কাজটা করতো। এখন আপনি চর্মচক্ষে পাড়ায় পাড়ায় ঘুরলে দেখতে পাবেন কেন্দ্রীয় সরকারের বাড়ি, কেন্দ্রীয় সরকারের শৌচালয়, কেন্দ্রীয় সরকারের অন্যান্য অনেক কিছু আপনি চোখে দেখতে পাবেন। আপনি বলুন, এইভাবে বলুন না যে 15 লক্ষ চাকরি, এই বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে বলেছিল। আপনাকে কখনো বলেনি সরকারি চাকরি দেওয়া হবে। আজকে আপনি রাস্তায় বেরোবেন, এরকম মোবাইল টিপবেন, সঙ্গে সঙ্গে আপনার ঘরের সামনে, আপনার মুখের সামনে সে গাড়ি দাঁড়িয়ে পড়বে। আপনার এখন রাত্রির 2টোর সময় যদি মনে হয় কখন যে রাত্রির 2টোর সময় আমি একটা কোল্ড ড্রিঙ্কস খাবো, থামস আপ খাবো, সেটাও এনে তার বাড়িতে পৌঁছে দিয়ে যাওয়া। আরে শোনেন, এই যে কাজগুলো মানুষ করছে, এই যে পৌঁছে দিয়ে যাওয়ার কাজগুলো করছে, এই যে স্বনিযুক্তি হচ্ছে মানুষের, এতে কত কোটি বেকার ভারতবর্ষে চাকরি মানে কর্মসংস্থান পেয়েছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। তাহলে মমতাকে বলেন চপ ভাজার কথা, চপ বিক্রি করতে অনেকেই করে। আপনি দেখান যদি বিক্রি করে, আমি বলছি যদি, আপনি তর্কটা ভুল জায়গায় নিয়ে যাচ্ছেন। আমি বলতে চাইছি আজকে এই ধরনের অ্যাপ ক্যাব বা এই ধরনের মোটরসাইকেল ক্যাব, এই জাতীয় কাজ করে, আমি একটা ছোট উদাহরণ দিয়েছি, অনেক আরো আছে, এগুলো করেও সাধারণ মানুষ ছেলেরা তারা কত টাকা রোজগার করছে, তারা তাদের অন্তত দিন গুজরান করতে পারছে কিনা সেটা দেখুন। বুঝলাম। আমি শতরূপের কাছে জিনিসের দাম বলছেন, কেন্দ্রীয় সরকার তো জিনিসের দাম বাজারের সঙ্গে ডিএটা দিয়েছে। আমি শতরূপের কাছে আসবো একটাই কারণে, শতরূপরা ভুক্তভোগী।
মণিশঙ্করবাবু একটু আগে বলছিলেন রাজ্যের সরকার তো পরিবর্তন হবে না, রাজ্যের ইস্যুতে কেন্দ্রীয় সরকারের ভোটে লোকে ভোট দেয় কিনা, লোকসভার ভোটে দেয় কিনা। শতরূপ 2009 তো দিয়েছিল রাজ্যের মানুষ, আপনারা সেটাকে যেভাবে ব্যাখ্যা করুন, দিয়েছিল তো শতরূপ ঘটনা। ঠিকই, সুতরাং রাজ্যের মানুষ যখন ভোট দেন তিনি রাজ্য সরকারের পাপকে একদম ভুলে গিয়ে ভোট দেন এমন নয়। তবে যেহেতু অনেকগুলো কথা হলো, আমাকে দু একটা কথা বলার একটু অনুমতি দিতে হবে। প্রথম কথা হচ্ছে 2019-এই যখন মোদি বা 2014 যখন মোদি সরকারে মানে প্রধানমন্ত্রী হয়েছিলেন, আমার বয়স ছিল 27, এখন আমার বয়স 37। এই যে 10 বছর বেড়েছে, তো মোদির জন্য বাড়েনি, এটা এমনিই বাড়তো বলেই আমার ধারণা। সেরকম সজলদারও বছর 10 বয়স বেড়ে থাকবে। সেরকমই এই যে সুইগি জোম্যাটো হতে পারে, ওলা উবার হতে পারে, বা এই ধরনের যে অ্যাপ বেস সার্ভিস আজ থেকে 10-12 বছর আগে পৃথিবীর কোনো দেশেই ছিল না, আছে সব দেশেই আছে, কেননা বিজ্ঞান প্রযুক্তি সেই জায়গায় নিয়ে যাচ্ছে। এগুলো অত্যন্ত সম্মানজনক, সেলফ এমপ্লয়মেন্ট, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এইটা কোনো সরকারের দান নয় বা কোনো সরকারের কৃতিত্ব নয়। তাহলে এখন রাজীব গান্ধী বলতে পারে যে ভাগ্যিস আমি টেলিকমটাকে এনেছিলাম, ভাগ্যিস আমি ওয়্যারলেস ফোন এনেছিলাম, তবে ওয়্যারলেস ফোনটাই নয় আজকে অ্যান্ড্রয়েড হয়েছে, তারপরে তাদের নয় অ্যাপ ডাউনলোড করে লোকে আছে সুইগি জোম্যাটো অর্ডার করছে, বলতে গেলে তো অনেক কিছুই বলা হয়ে চলে যায়। সুতরাং এর তো কোনো শেষ নেই, এর সাথে সরকারের কোনো কৃতিত্ব নেই। ঘটনাটা যেটা হচ্ছে, মোদিও বলেছিলেন যে চাকরি হবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, বছরে এত কোটি বেকারের চাকরি হবে, যেটা আমরা দেখেছি 40 বছরের হায়েস্ট এমপ্লয়মেন্ট এই সময়কালের মধ্যে ভারতবর্ষ দেখেছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন আমি এই কথাটার কোনো মানে বুঝলাম না যে ইউপিএ সরকারের আমলে 100 দিনের কাজের প্রকল্প শুরু হয়েছিল, তখন কি কেউ টাকা পেয়েছিল? এরা আসার পরে টাকা পেয়েছে। 2006-এ ইমপ্লিমেন্টেড হয়েছিল 100 দিনের কাজ, 2005-এ বিল পাস হয়েছিল, 2006 থেকে 2014 100 দিনের কাজের টাকা কেউ পায়নি। যারা আপনারা এই মুহূর্তে রিপাবলিক টিভি দেখছেন, আপনারা যদি মনে করেন যে সজল ঘোষ এটা ঠিক কথা বলেছে, 2014 অবধি 100 দিনের কাজ হতো না এবং কেউ টাকা পেত না, তাহলে সজল ঘোষ ঠিক কথা বলেছে, আপনারা সবাই এই কথার ভিত্তিতেই বিজেপিকে ভোট দেবেন। আর যদি আপনারা মনে করেন যে কথাটা ঠিক নয়, আপনাদের অভিজ্ঞতার সঙ্গে কথাটাকে মিলিয়ে দেখুন। তবে একটা কথা সত্যি কথা, যেটা বললো যে শৌচালয় কেন্দ্রের সরকারের শৌচালয় আজকাল দেখা যায়, সত্যি দেখা যায়, মানে আগে কি দেখা যেত ঠিকই, তো আমার ধারণা তার একটা বড় কারণ হচ্ছে আজকাল হচ্ছে ওই সুলভ শৌচালয়ের বাইরে যদি কেন্দ্রের সরকার কোথাও বানিয়ে থাকে, শৌচালয়ের বাইরে যেটা এত বড় প্রধানমন্ত্রীর মুখ ঝুলতে পারে, সেটা যেহেতু এর আগে হতো না কখনো, তাই প্রধানমন্ত্রীর মুখ ছিল না বলে বোঝা যেত না কেন্দ্রীয় সরকারি শৌচালয়। ভাই এক সেকেন্ড, কেন্দ্রের সরকারি শৌচালয়ের বাইরে যেহেতু মোদির চাঁদমুখটা থাকে, সেহেতু বোঝা যায়। এইভাবেই আমাদের অনুরোধ বিজেপির কাছে, যেহেতু মোদি খুব হ্যান্ডসাম মানুষ এবং আমরা সবাই ওনার মুখ দেখতে ভালোবাসি, তাই আমাদের অনুরোধ পেট্রোল পাম্পের বাইরেও একটা মোদির চাঁদমুখ ঝুলুক, যাতে আমাদের পেট্রোলেরটা গাড়িতে ভরার সময় আমাদের মনে থাকে যে ভাই 60 টাকার পেট্রোলটাকে 115 টাকায় কিনছে এই চাঁদমুখটার জন্য। যেন যখন গ্যাসের সিলিন্ডার বুক করি তখনও যেন একটা মোদির মুখ ঝোলে, যাতে মনে থাকে 450 টাকা সিলিন্ডারটা 1200 টাকায় কিনছি এই সোনার টুকরো মুখটার জন্য। আর আমি এবার এই সন্দেশখালী নিয়ে একটা কথা এখানে বলছি অনির্বাণ, বা এই বঞ্চনার কথাও যেটা বলে তাই পরিষ্কার কথা, তৃণমূল চুরি করেছে, আমাদের পার্টির এই নিয়ে কোনো মানে দ্বন্দ্ব নেই। তৃণমূল 100 দিনের কাজের টাকা দিনের পর দিন চুরি করেছে, এমন একটা ব্লক নেই, এমন একটা পঞ্চায়েত নেই যেখানে 100 দিনের কাজের টাকা মানুষ স্বচ্ছভাবে পেয়েছেন, যে কারণে বিজেপি একটা পলিটিক্যাল পার্টি সুযোগ পেয়ে ওরা চান্স পে ডান্স করেছে। এই যে সন্দেশখালী নিয়েও উত্তম সর্দার, শিবু হাজরাদের বিরুদ্ধে বা শাহজাহানদের বিরুদ্ধে গত 1.5 মাসে আমরা মানুষের যা যা অভিযোগ শুনছি, মহিলাদেরকে মানে হ্যারাস করা থেকে শুরু করে জমি দখল যা যা আছে তোমরা আমরা সবাই শুনেছি, প্রায় মানে 100 মানুষকে আমরা গত কয়েকদিনে বলতে শুনেছি যে কীরকমভাবে তাদের 100 দিনের কাজের টাকাটা অ্যাকাউন্টে ঢোকার আগে তাদের কাছ থেকে হচ্ছে পাসবই এবং চেক বই নিয়ে গিয়ে সই করিয়ে, ব্ল্যাঙ্ক চেকে সই করিয়ে নিয়ে গিয়ে সেই টাকা শাহজাহান, শিবু, উত্তমদেরকে তুলে দিতে হতো। এটা গোটা বাংলার চিত্র। 100 দিনের কাজের কাজ হয়নি, কাজ না হয়ে ফলস রসিদ তৈরি করে হচ্ছে টাকা উঠেছে, জব রোল তৈরি হয়েছে, কোনো কাজ হয়নি, টাকা উঠেছে, একটা সময় গিয়ে কেন্দ্রীয় সরকার সুযোগ পেয়েছে, রাজনৈতিক দল তারা রাজনীতি করবে বন্ধ করে করেছে। আমি শেষ একটা কথা বলছি অনির্বাণ, তোমাকে এবং তোমার বিবেকের মাধ্যমে সব বাংলা মানুষের কাছে, আমরা কিসের বিরোধী? আমরা কি তৃণমূলের ধর্ষণের বিরোধী নাকি আমরা ধর্ষণের বিরোধী? যদি আমরা তৃণমূলের ধর্ষণের বিরোধী হয়ে থাকি, তাহলে অবশ্যই সন্দেশখালীর এই ঘটনা দেখে কোনো সংবেদনশীল মানুষের উচিত নয় তৃণমূলকে ভোট দেবো। আমি এমনিও কোনোদিন তৃণমূলকে ভোট দিইনি, অমনিও দেবো না, দিইনি কখনো। কিন্তু আমরা যদি ধর্ষণের বিরোধী হয়ে থাকি, তাহলে শাহজাহানের ধর্ষণের জন্য যেমন তৃণমূল নেতা শাহজাহানের ধর্ষণের জন্য যেমন তৃণমূলের ভোট পাওয়া উচিত নয়, তেমন কুলদীপ সেঙ্গারের মতো বিজেপি নেতার উন্নাওয়ে ধর্ষণের জন্য কিন্তু মোদিরও ভোট পাওয়া উচিত নয়। আজকে যদি আমরা বলি যে শাহজাহান, ঠিক কথা, এটা 56 দিন খুব সম্ভবত অ্যাবসকন্ডিং ছিল, তারপরে ওকে ওর তৃণমূলের পকেটেই ছিল, আমার রুমাল আমার পকেট থেকে বার করে আমি দেখো খুঁজে পেয়ে গেছি। সুতরাং এর চেয়ে ব্যাপারটা ওরকম। আর কালকে তো শাহজাহানের ভিডিও দেখলাম, ভাই পুলিশ ওকে গ্রেপ্তার করেছে না ও পুলিশকে গ্রেপ্তার করেছে আমি তো দেখে বুঝতে পারলাম না। তবে একটা কথা এখানে বলতে পারি ভাই, আজও while we are having this discussion, এখন এই নরেন্দ্র মোদী, এই লোকটা লালকেল্লায় দাঁড়িয়ে 15ই আগস্ট বলেছিল স্বাধীনতার 75 বছরে দেশের মহিলাদের সম্মান দিতে হবে, আর যখন এই কথাটা বলছিল তখন ওর সরকার গুজরাটে বিলকিস বানু ধর্ষকদেরকে মুক্ত করছিল, আর সেই ধর্ষকদের সেই মুক্তির সিদ্ধান্তকে আজকে সুপ্রিম কোর্ট ধিক্কার জানিয়ে ওটাকে রিভোক করে দেওয়ার পরও 11 জন এই ধর্ষকের মধ্যে গুজরাটে নাকি 12 জনের মধ্যে গুজরাটে নাকি 10 জনকে এখনো অবধি খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ বলছে না ওরা হারায়নি, আমরা ওদের ওপর ওয়াচ রাখছি।
সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, আপনাদের ধিক্কার জানাচ্ছি। এই ধর্ষক খুনিদেরকে আপনারা কেন ছাড়লেন স্বাধীনতার নাম করে? তারা আজ অব্দি জেলে ঢোকেনি, সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরও আজকে 4 মাসের উপর হয়ে গেছে তারা ঘুরে বেড়াচ্ছে, পুলিশ বলছে আমরা ওয়াচ রাখছি। সুতরাং নিন্দা করতে গেলে কিন্তু ভাই সবগুলোকে করতে হবে। বেশ, সজল বাবু হাত তুলছিলেন যেমন শতরূপ বলছিলেন, অনেকগুলো কথা এসছে। আমি জানি না শতরূপ এই বাস্তবতার কথা আমাদেরকে মানতে বলছেন কিনা, যে মানুষ এখানে তৃণমূলকেও ভোট দেবে না, বিজেপিকেও ভোট দেবে না, বামেদেরকে ভোট দেবে, এই বাস্তবতার কথা মানতে বলছেন কিনা আমি জানি না। আমরা তৃণমূলের ধর্ষণের বিরোধী নাকি আমরা ধর্ষণের সামগ্রিক? নিশ্চয়ই মানুষের সামগ্রিকভাবে ধর্ষণের বিরোধী হতে হবে। হ্যাঁ, তৃণমূল, কংগ্রেস, সিপিএম একথা ভাবা বা বিজেপি একথা ভাবার কোনো অবকাশ নেই। আমি প্রশ্ন করতে চাই, এদের সবার মনে আছে, এদের প্রত্যেকের মনে আছে বিলকিস বানুর কথা, কিন্তু নেহার বানুর কথা এদের মনে নেই। আর যদি নামের পেছনে বানু না থাকতো তাহলে তাদের নামে হিন্দু ছিল, এই সাম্প্রদায়িক আমি বলি আনিস হলে ইনসাফ চায়, আনিস হলে ইনসাফ চায়, উন্নয়নের জন্য সন্দেশকালীর সময় কি বলছে জেল খাটলো, চুপ করে আছে। সন্দেশকালীতে জেল খাটলো সন্তানের জন্য লড়েছো তোমরা, সন্দেশকালী সভায় দাঁড়িয়ে কি বলেছেন, শুধু এটুকুই তোমার হাতিয়ার। তুমি শুভেন্দু ওই বিধানসভায় দাঁড়িয়ে শাহজাহানের হয়ে বলেছে 56 দিন তোমাদের বলেননি আপনাদের মাঝখানে, বলতে দিন। এই শাহজাহান তো তোমার ঘরে, না না তোমার ঘরে শুভেন্দুর সঙ্গে ছবি দেখবে, তুমি জানো আমাদের সঙ্গে ছবি দেখবে, শুভেন্দুর সন্তান, শুভেন্দুর সন্তান, আরে শুভেন্দুর সন্তান, শুভেন্দুর গর্ভজাত সন্তান শাহজাহান। আরে সে তো তুমিও কংগ্রেসের গর্ভজাত সন্তান, সেটা নিয়ে কথা। আবারও বলছি শাহজাহান ইন্ডিয়ার নেতা, শাহজাহান ইন্ডিয়ার নেতা, কংগ্রেস নেতা, ইন্ডিয়ার নেতা তুমি, সেটা ঠিক আছে। আমি প্রশ্ন করি, শুভেন্দুর সন্দেশখালী নিয়ে ইনসাফ চাও না, শুধু ইনসাফ চাও। আমি উন্নয়নের ইনসাফ চাই, আমি উন্নয়নের ইনসাফ চাই, আমি উন্নয়নের হিন্দু মেয়েটা ধর্ষণকারী এই বিজেপির বিরুদ্ধে ইনসাফ চাই। ইন্ডি জোটে যখন উন্নয়নের হিন্দু মেয়েকে কেন ধর্ষণ করেছে, কেন হাতসার হিন্দু মেয়েটাকে ধর্ষণ করলে? এক মিনিট, আমি এদিকে যাব, এক মিনিট। टीएमसी ने यहाँ प्राइमरी टीचर्स की भर्ती में घोटाला किया, टीएमसी ने यहाँ म्यूनिसिपैलिटी भर्तियों में घोटाला किया कि नहीं किया? इंडी गठबंधन के बड़े बड़े नेता संदेश खाली पर आंख, कान, मुंह, गांधी जी को जो 3 बंदर थे ना, उन 3 बंदरों की तरह सब ये बंद करके बैठे हैं। আমি একটু বলতে পারবো, তার কারণ আমি দেখো এখানে সিপিএম এর পক্ষ থেকে অনেকগুলো অভিযোগ করা হয়েছে, কিন্তু আমি এই মুহূর্তে মনে করি ব্যক্তিগতভাবে সিপিএম এর খুব বেশি অভিযোগের উত্তর দেওয়ার দরকার নেই, তাতে তৃণমূল কিন্তু বেঁচে যাবে। সিপিএম একটা অদ্ভুত পলিসি থাকে, তারা যখনই দেখে তৃণমূল বিপদে পড়েছে ওটাকে বাঁচানোর চেষ্টা করে, এমনভাবে অ্যাটাক করতে থাকে যাতে আমাদের সময়টা নষ্ট হয় সিপিএম এর বিরুদ্ধে গিয়ে। এখন সিপিএম এর বিরুদ্ধে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার নেই, কারণ আমি মনে করি সিপিএম পশ্চিমবাংলায় প্রভাবিত করার কোনো জায়গাতেই নেই। এবং সবচেয়ে বড় কথা, আজকে পশ্চিমবাংলার যে সর্বনাশগুলো সেগুলো শুরু করেছে সিপিএম, এবং তৃণমূল ওটাকে এগিয়ে নিয়ে গেছে। তৃণমূল চাইবে না, ওরা নানা রকম ফর্মুলা দিয়ে বলার চেষ্টা করবে সন্দেশখালী কোনো ইস্যু না, এর থেকে বোঝা যায় যে কার কোন ইস্যুতে অস্বস্তি। তবে আমি এখানে একটা অনির্বাণ তোমাকে প্রশ্ন করছি, রিপাবলিক বাংলা কি এবার থেকে আমরা বিশ্বাস করবো নাকি করবো না? আমি তো বিশ্বাস করতাম একদিন, তোমরা কি ফেক খবর দেখাও? কেন না তোমাদের রিপাবলিক বাংলায় দেখেছি ইন্ডিয়া জোটের নেত্রী বৃন্দা কারা সন্দেশখালী নিয়ে কথা বলেছেন, ওখানে গেছেন, দেখা করেছেন, তৃণমূলের বিরুদ্ধে চূড়ান্ত আক্রমণ করেছেন। আমি দেখেছি ইন্ডিয়া জোটের নেতা অধীর চৌধুরী গেছেন, আক্রমণ করেছেন। এদিকে মোদি বলছেন যে নাকি ইন্ডিয়া জোট এই নিয়ে মুখ খোলেনি। আমি কাকে বিশ্বাস করবো, মোদিকে নাকি রিপাবলিক বাংলাকে, অনির্বাণ সিনহাকে? আমি অনির্বাণ সিনহাকে এখন অব্দি বেশি বিশ্বাস করি। তাহলে কি রিপাবলিক মিথ্যে কথা বলেছে? এক। দ্বিতীয় কথা, আমি একটা কথা বলছি, দেখো এই যে তুমি বললে, বিমল বাবু বললেন, মোদিও বললেন, না জাস্ট 5 সেকেন্ড, ওই মাঝখান দিয়ে, এই যে মোদিও বললেন যে প্রাইমারি চাকরি, ঠিক
তৃণমূল প্রাইমারি চাকরি লুট করেছিল ঘটনা, যে লোকটা প্রাইমারি চাকরি লুট করেছিল বিশ্বজিৎ কুন্ডু, তার সঙ্গে বিমল শঙ্কর নন্দ একসঙ্গে বিজেপির হয়ে ভোটে লড়েছেন কতবার। একটা লোক প্রেস কনফারেন্স করে বলেছে আমার পরিবারের 42 জনকে চিৎকারে চাকরি দিয়েছে, উনি আর বিমল শঙ্কর নন্দ